এ টিমও করবে না, বি টিমও করবে না, দুজনের এজেন্ডা একদম সেম। সেই জন্য তিনি হুমায়ুন কবিরকে দিয়ে মুসলমানদেরকে তার বি টিমের কাছে রাখলেন। রাজনৈতিক মহলের আরেকটা অংশ তারা মনে করছেন হুমায়ুন কবির এই মুহূর্তে নিজেকে একটা এমন জায়গায় প্রতিষ্ঠা করার যেখানে তিনি একমাত্র মুসলমান নেতা হিসেবে এ রাজ্যে প্রতিষ্ঠা পাবেন। তারা হয়তো ব্যাপক সংখ্যায় ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেন না। নওশাদ সিদ্দিকী চাইছেন না হুমায়ুন কবির মুসলমান নেতা হিসাবে তিনি আত্মপ্রকাশ করুক বিরাট ভাবে। বিহারে বিরাট বড় ভূমিকা পালন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। হুমায়ুন কবির কোন দিকে রয়েছেন? তিনি কি তৃণমূলের বি টিম হিসাবে কাজ করছেন, নাকি না তৃণমূলের বিরুদ্ধে গিয়ে মুসলমান ভোটকে একাট্টা করার চেষ্টা করছেন, সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। ইতিমধ্যে দুটি জল্পনা দানা বাঁধতে শুরু করেছে। এক, মুসলমান ভোট বা মুসলমান সম্প্রদায়ের বেশ কিছু মানুষ বা একটা বিপুল সংখ্যক ভোটার তারা তৃণমূলের থেকে একদম কার্যত দূরে সরে গিয়ে এই মুহূর্তে হুমায়ুন কবিরের সঙ্গে নাম লিখেছেন। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস সেটা জানে এবং সেই কারণের জন্য হুমায়ুন কবিরের যে দল, সেই দলকে বি টিম হিসাবে তৈরি করে একটা মুসলমান ভোটকে হুমায়ুন কবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। পরবর্তীকালে ভোটে জিতে আবার হুমায়ুন কবির তৃণমূলে যোগদান করতে পারেন বা তৃণমূলের শরিক দল হিসাবে উঠে আসতে পারেন বিধানসভাতে। তারপর তারপর সেই যেখানকার জল সেখানেই গিয়ে জমা হবে। অর্থাৎ যে মুসলমান ভোট তৃণমূলের থেকে দূরে রয়েছে, সেই মুসলমান ভোট ঘুরে ফিরে অজান্তেই তৃণমূলের দিকেই চলে যাবে। এবং এই স্ট্র্যাটেজিটাকে মাথায় রেখে হুমায়ুন কবির তার নতুন দলের সূচনা করেছেন, জনতা উন্নয়ন পার্টি। ভাবতে পারছেন? এবং এই রহস্যটা ভেদ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি গতকাল একটি সাংবাদিক সম্মেলনে এই হুমায়ুন কবিরের প্রসঙ্গটা উত্থাপন করেন, করে এই বিষয়টা তুলে ধরেন। আমরা সরাসরি বিরোধী দলনেতার ওই কিঞ্চিতটুকু যে বক্তব্য সেটা শুনে নেব। হুমায়ুন কবিরও করবে না, আর মমতা ব্যানার্জিও করবে না। এ টিমও করবে না, বি টিমও করবে না, দুজনের এজেন্ডা একদম সেম। মুসলমানদের বড় অংশ তৃণমূলের বিরুদ্ধে, সেটা যাতে অন্য কোনো দল ক্যাচ করতে না পারে, বিজেপির দিকে না চলে যায়, সেই জন্য তিনি হুমায়ুন কবিরকে দিয়ে এই ক্ষুব্ধ, ক্ষিপ্ত, প্রতারিত মুসলমানদেরকে তার বি টিমের কাছে রাখলেন। যদি বিধানসভা নির্বাচনের পরে 2, 5, 10টা শট পড়ে, হুমায়ুন কবির সাবধান করে দেবে। সোজা অঙ্ক। মুসলিমদের একটা বড় অংশ ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়ে সরকারের বিরুদ্ধে, মুসলিমদের একটা বড় অংশ ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে মমতা ব্যানার্জি যেদিন বলেছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, সেই দিন থেকে বিরুদ্ধে। এবং মুসলিমরা তার কিছুটা প্রতিফলন সাগরদিঘি উপনির্বাচনে, দক্ষিণ মালদা লোকসভা ভোটে দেখিয়েছে। তারা হয়তো ব্যাপক সংখ্যায় ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেন না, কিন্তু তারা যেখানে তৃণমূলের বিকল্প মুসলিম প্রার্থী পান সেখানে ভোট দেন। সাগরদিঘিতে কংগ্রেস সিপিএম এর জোটকে ভোট দিয়েছিলেন। তারা নিশ্চিত ছিলেন যে তারা কংগ্রেস সিপিএম কে ভোট দিলে তৃণমূল কংগ্রেস হারবে, বিজেপিকেও আটকে দেওয়া যাবে। একইভাবে দক্ষিণ মালদায় তারা সুচিন্তিতভাবে ভোট দিয়েছেন কংগ্রেসকে, ঈশা খান চৌধুরীকে। তৃণমূলকে রুখে দেবেন, বিজেপিকে জিততে দেবেন না। এটা তো কমপ্লিটলি যে মুসলিমরা ক্ষুব্ধ, ক্ষিপ্ত হয়েছে তাদেরকে। নইলে আপনি দেখছেন আমাদের কোনো কর্মসূচি করতে গেলে, কোথাও পুজো করতে গেলে, এই মন্দির বাজারে কয়েকদিন আগে একটা জগদ্ধাত্রী পুজো করার জন্য হাইকোর্টে পারমিশন নিতে হয়েছে। আমি আগের কথাগুলো বলে আর দীর্ঘায়িত করব না। সেখানে বাবরের নামে, যিনি আরবি সংস্কৃতির লোক, ভারতীয় নয়, যিনি লুটেরা ছিলেন, ধর্ষক ছিলেন, মন্দির ভেঙেছেন, তার নামে একটা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে, ধর্মীয় প্রতিষ্ঠান তৈরির ক্ষেত্রে রাজ্য সরকার কিভাবে পুলিশ দিয়ে সব ব্যবস্থাপনা সাহায্য করলো, সিগন্যাল ক্লিয়ার। আমরা শুনলাম বিরোধী দলনেতার বক্তব্য এবং রাজনৈতিক মহলের আরেকটা অংশ তারা মনে করছেন হুমায়ুন কবির এই মুহূর্তে তৃণমূল থেকে
দূরে সরে গিয়ে যে দলটা তৈরি করছে সেটা হচ্ছে তৃণমূলের যে নির্দিষ্ট ভোট ব্যাংক ছিল সেটাকে সম্পূর্ণভাবে সরিয়ে নিয়ে নিজেকে একটা এমন জায়গায় প্রতিষ্ঠা করার যেখানে তিনি একমাত্র মুসলমান নেতা হিসাবে এ রাজ্যে প্রতিষ্ঠা পাবেন। এবং সেই সূত্রে তিনি চাইছেন যে আইএসএফ তাদের সঙ্গে আসুক, তিনি চাইছেন মিম তাদের সঙ্গে আসুক। ইতিমধ্যে মিমের সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক হয়েছে। নওশাদ সিদ্দিকী হুমায়ুন কবিরের থেকে কিছুটা বেঁকে বসেছেন। নওশাদ সিদ্দিকী চাইছেন না হুমায়ুন কবির মুসলমান নেতা হিসাবে তিনি আত্মপ্রকাশ করুক বিরাট ভাবে। ইতিমধ্যে বাবরি মসজিদ তৈরি করার যে কৌশল হুমায়ুন কবির নিয়েছেন তার মাধ্যমে তিনি মনে করছেন মুসলমান ভোটকে তিনি কাছে নিতে পেরেছেন, অনেকটা হাতের মুঠোতে আনতে পেরেছেন। অন্যদিকে নওশাদ সিদ্দিকী তিনি আবার বলছেন হুমায়ুন কবির স্বার্থবাজ, তাকে তৃণমূলের তরফে টোপ দেওয়া হচ্ছে, তাই তিনি তৃণমূলে চলে যেতে পারেন, তিনি মুসলমানদের বিভ্রান্ত করছেন। তিনি বাবরি মসজিদ তৈরির ক্ষেত্রে এমন কিছু মিথ্যে কথা বলেছেন যেগুলো পরবর্তী ক্ষেত্রে হয়তো প্রকাশ পেতে পারে। অর্থাৎ সবটা নিয়ে যখন জল্পনা তুঙ্গে আলোচনা তুঙ্গে সেই মুহূর্তে নওশাদ সিদ্দিকী তিনি হুমায়ুন কবিরের যে মুর্শিদাবাদ জেলা সেখানে তিনি তার কর্মসূচি শুরু করেছেন। কিন্তু রাজনৈতিক মহল যেটা বলছিলাম তাদের মতে যদি মিম, হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকী তার পাশাপাশি কংগ্রেসের কিছু ভোট এবং সিপিআইএম বা লেফট ফ্রন্টের কিছু ভোট যদি হুমায়ুন কবিরের খাতে চলে আসে বা মুসলমান ভোটটা যেটা সেটা যদি একটু ঘুরে যায়, যদি 2% 3% ঘুরে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে দুঃখ আছে এবং সেটা জেনুইন হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী আন্দোলনই হতে হবে। সেখানে কোনো কম্প্রোমাইজ যদি হয়ে যায় তাহলে খেলা ঘুরে যাবে, আর যদি কম্প্রোমাইজ না হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা ঘুরে যাবে। এটা বুঝতে হবে। মুসলমান ভোট এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট। 2011 আদমশুমারি অনুসারে এ রাজ্যে মুসলমান ভোট 27%। তবে বর্তমানে আমরা যেটা জানতে পারছি বা বিভিন্ন সমীক্ষা থেকেও যেটা জানা যাচ্ছে 33 থেকে 35% মুসলমান ভোট এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে রয়েছে। এবং সেই ভোটের 3% যদি ঘুরে যেতে পারে তাহলে খেল খতম। কার? মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা হবে আর তিনি স্লোগান দিতে পারবেন না। তবে কি হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী, মিম এদের উপর ভরসা করা যায়? ইতিমধ্যে উত্তরবঙ্গ এবং বিহার সীমান্ত এলাকাগুলোতে মিমের বিরাট প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। মিমের 4-5 জনকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে, আপনারা অনেকেই হয়তো জানেন না। 4-5 জন ইতিমধ্যে অ্যারেস্টেড, তারা প্রচার করছে, তারা ইত্যাদি ইত্যাদি করছেন সেই কারণের জন্য। ইতিমধ্যে মিমের যে প্রতীক সেই প্রতীকটাকে গ্রামের মানুষের কাছে চিহ্নিতকরণের কাজ চলছে। গ্রামের মানুষ যাতে মিমের প্রতীক যে ঘুড়ি চিহ্ন সেটা তারা অনুধাবন করতে পারেন, বুঝতে পারেন, জানতে পারেন, সেই চিহ্নে গিয়ে যাতে ভোট দিয়ে আসতে পারেন। আরেকটা বিষয় জানেন, মিম বিহারে বিরাট বড় ভূমিকা পালন করে। বিহারে যদি আপনারা ভোটটা দেখেন মিমের বিরাট ভূমিকা রয়েছে ভোট কাটার ক্ষেত্রে। এ রাজ্যে মিম যদি সত্যি সক্রিয় হয়ে যায়, মিম যদি ঠিকমতো তাদের যে প্রভাব সেই প্রভাব বাস্তবায়িত করতে পারে, যদি মিম হুমায়ুন কবিরের সঙ্গে মিলতে পারে, যদি নওশাদ সিদ্দিকীর সঙ্গে মিমের বৈঠক হতে পারে, তাহলে এই রাজ্যে দাঁড়িয়ে বড় প্রভাব পড়তে পারে ভোট কাটোয়া হিসাবে এই মুসলমান ভোটের। আর ভোট কাটোয়াটা কাদের ভোটের ক্ষেত্রে হবে জানেন? তৃণমূল কংগ্রেসের ভোটে। হ্যাঁ, যদি হুমায়ুন কবির স্বচ্ছ থাকেন, যদি হুমায়ুন কবির তৃণমূলের বি টিম হিসাবে কাজ করেন এবং তৃণমূল থেকে মুখ ঘুরিয়ে নেওয়া মুসলমান ভোটের যে অংশটা সেটাকে তিনি নিজের পার্টিতে নিয়ে আবার পুনরায় তৃণমূলের দিকে ঘুরে গেলেন, তাহলে বড় বিচ্ছ্রমী হবে। অন্তত 5 বছরের জন্য হবে, তারপরে হয়তো মানুষ বিশ্বাস করবেন না। হুমায়ুন কবিরের বর্তমান ভূমিকা নিয়ে নানা প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে বিভিন্ন মহলে, বিজেপির অন্দরে, তৃণমূলের অন্দরে। তৃণমূলের একাংশ এখনো মনে করছে হুমায়ুন কবির আমাদের সঙ্গেই রয়েছে, ঘুরে ফিরে ঢুকে যাবে, ইলেকশনটা শুধু হতে দিন না। আবার তৃণমূলের আরেকটা অংশ মনে করছে না, এইবারে বিপদ আছে, হুমায়ুন কবির যদি এরম ভাবে ঘুরে গেল তাহলে মুসলমান ভোটের কি হবে, যে ভোটের ওপর দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই হচ্ছে মুদ্রা বিষয়। রাজনৈতিকভাবে নানা কথা, নানা চর্চা, নানা জল্পনা যখন তুঙ্গে, হুমায়ুন কবির খুব ইন্টারেস্টিংলি তিনি কিন্তু এমএলএ হোস্টেলে থাকছেন না, তিনি কখনো থাকছেন 5 তারা হোটেলে,
সাততারা হোটেলে। তিনি তার যে কাজকর্ম সেগুলো সেখান থেকেই করছেন, সেখানে তিনি রাত্রি যাপন করছেন। এমএলএ হোস্টেলে কিন্তু হুমায়ুন কবির আর ঢুকছেন না। হ্যাঁ, সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দেওয়ার জন্য পাশে একটি রেস্তোরাঁ আছে, যেটা একটি বেসরকারি সংস্থার রেস্তোরাঁ, যেটা বিধানসভাতে খাওয়ার এর জন্য কার্যত, বা বিধানসভা সংক্রান্ত যে সমস্ত আহ, খাবার বা ব্রেকফাস্ট ইত্যাদি হয়, সেই কোম্পানির একটি রেস্তোরাঁ বিধানসভা যে হস্টেল রয়েছে সেই হস্টেলের পাশে তৈরি করা হয়েছে। সেখানে তিনি যাচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন। কিন্তু বিধানসভার কমিটির মিটিংয়েও থাকলে বিধানসভার যে এমএলএ হোস্টেল রয়েছে সেই এমএলএ হোস্টেলে তিনি কিন্তু থাকছেন না, একটু দূরে থাকছেন। হুমায়ুন কবিরকে বোঝা দায় হয়ে যাচ্ছে, বিজেপির একাংশ বুঝতে পারছেন না। তাই শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা শুনলাম। অন্যদিকে দাঁড়িয়ে তৃণমূলের একাংশ বুঝতে পারছেন না। হ্যাঁ, হুমায়ুন কবির একটা বড় ফ্যাক্টর, নওশাদ সিদ্দিকী একটা বড় ফ্যাক্টর, মিম একটা বড় ফ্যাক্টর। বিশেষ করে উত্তরবঙ্গ এবং মধ্যবঙ্গ তো অবশ্যই অবশ্যই। যে উত্তরবঙ্গ বিহার সীমান্ত এলাকায়, সেখানে বড় প্রভাব পড়বে। মধ্যবঙ্গ মুর্শিদাবাদ, মালদা, বহরমপুর, এইসব জায়গায় বিরাট প্রভাব পড়বে। দক্ষিণবঙ্গে আমার আইডিয়া নেই এখনো পর্যন্ত, কারণ দক্ষিণবঙ্গের যদি দেখি আমরা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বিভিন্ন জায়গাতে, বর্ধমান ইত্যাদি ইত্যাদি জায়গাতে নওশাদ সিদ্দিকী আবার একটু প্রভাব ফেলতে শুরু করেছে, আইএসএফ প্রভাব ফেলতে শুরু করেছে। ফলে এইখানটা হুমায়ুন কবির মিমের কতটা কি প্রভাব পড়বে জানা নেই, তবে নওশাদের একটা প্রভাব পড়তে পারে। হ্যাঁ, নওশাদের টার্গেট একটা বিধায়ক থেকে ডাবল ডিজিটে তিনি বিধায়ক সংখ্যা আসন্ন নির্বাচনে তিনি যাতে পান, সেই দিকটাতে নজর রাখছেন, এটা টার্গেট তার। হুমায়ুন কবির কি চাইছেন সেটা পরেই বলবে। তবে ভবিষ্যৎ যেদিকে যাচ্ছে রাজ্য বিধানসভার, আর একটা কথা বলে দিচ্ছে, আপনারা মাথায় রাখুন, এবার আর কোনো নির্দিষ্ট পার্টির হয়ে ভবিষ্যৎ থাকবে না। বিধানসভার ভবিষ্যৎ, বিধানসভা শাসক এবং বিরোধী দুভাগে বিভক্ত হয়ে যাবে। একটা হচ্ছে প্রো হিন্দু, একটা হচ্ছে প্রো মুসলিম। এইটা হচ্ছে আগামী দিনে বিধানসভার ছবি। আজকে বলে রাখলাম, আজকের ডেটে দাঁড়িয়ে ভবিষ্যৎটা আপনারা পরিকল্পনা করুন, ভাবতে থাকুন। প্রো হিন্দু, প্রো মুসলিম, এটাই হচ্ছে আগামী দিনের বিধানসভার একটা চরিত্র। বিধানসভার অভ্যন্তরে যে আসন সংখ্যা রয়েছে সেইটা বিভক্ত হবে প্রো হিন্দু প্রো মুসলিম দ্বারা। এটাই হচ্ছে আসল চরিত্র। আজকের দিনে দাঁড়িয়ে বিধানসভা রীতিমতো কিছু ক্ষেত্রে প্রো হিন্দু প্রো মুসলিম হয়ে গিয়েছে, এবং এটা ভবিষ্যতে আরো বড়ভাবে হতে চলেছে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্য জুড়ে হিন্দু মুসলমানের যে বিভাজন তা স্পষ্ট এবং স্ট্রং। এবার আপনারা বিচার করুন, এই রাজ্যের গণতন্ত্র, এই রাজ্যের ধর্মাচরণ, এই রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক জায়গাটা কোন দিকে এগোবে, এটা আপনাদের উপর নির্ভর করছে। এই একটি আঙুল আপনাদের সর্বোচ্চ গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে সহায়তা করে। এই একটি আঙুল, সেটা দিয়ে আপনারা সমস্ত কিছু করতে পারেন। 5 বছরে একটা মাত্র গণতান্ত্রিক অধিকার আপনাদের কাছে আছে, সবটাই আপনাদের হাতে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচাহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।